সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান ডিসকাশনে। ইসলামী ব্যাংক বাংলাদেশ নিবেদিত এই অনুষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্য ও তার পরিবেশ নিয়ে আলাপ করি, আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। দর্শক, গাড়ি ঋণের পরিমাণ এবং সীমা সম্প্রতি বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যদিও কয়েক বছর থেকেই এ খাতে ঋণ কঠিন কিছু নয়, তবে ডলার সংকটের কারণে আমদানি করা কঠিন হয়ে পড়েছে। এমন বাস্তবতায় যারা রিকন্ডিশন গাড়ি আমদানি করেন তাদের পরিস্থিতি কী, এ নিয়েই আজ আমরা আলাপ করব। আব্দুল হক আমাদের অতিথি, তিনি রিকন্ডিশন গাড়ি আমদানিকারক ও ডিলার সমিতির প্রেসিডেন্ট। আব্দুল হক, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। শুরুতে একটু জানতে চাই, যেহেতু আমরা নতুন বছরে পা দিয়েছি, একটু পুরনো বছরের বিদায়ী বছরে 2024-এ আসলে আপনাদের গাড়ির ব্যবসা কেমন গেছে, সেটি আমদানি এবং বাংলাদেশে বিক্রির বাজারের ক্ষেত্রে যদি একটু বলেন যে কেমন পরিস্থিতি আপনারা পার করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং সুধী দর্শক শ্রোতাদের আমি নববর্ষের শুভেচ্ছা জানাই। এবং এখানে প্রথমে একটু স্মরণ করি শ্রদ্ধাভরে আমার ফেডারেশন চেম্বারে আমাদের ব্যবসায়ী নেতা এবং প্রয়াত মেয়র আনিসুল হক সাহেবকে, যার এই প্রতিষ্ঠানটি তার হাতে গড়া, এবং তার সাথে অনেক কাজ করেছি আমাদের দেশের এবং আঞ্চলিক প্রেক্ষিতে সার চেম্বারে একসাথে কাজ করার সুযোগ হয়েছিল আমার। অসাধারণ একজন মানুষ ছিলেন। তো আপনি যেটা বলছিলেন যে গত বছরটা কেমন গেল, গত বছর তো 2024 সাল বাংলাদেশ সারা পৃথিবীতেই আপনার লক্ষ্য ছিল। বাংলাদেশ কিন্তু মানে কান্ট্রি অফ দ্য ইয়ার হিসাবে পৃথিবীর বিখ্যাত ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট বাংলাদেশকে সম্মানিত করেছে, কিংবা বলতে পারেন যে সিলেক্ট করেছে। এই ব্যাপারটাই কিন্তু বলে যে বাংলাদেশে তাহলে কী ঘটেছিল যে সারা পৃথিবীতে কান্ট্রি অফ দ্য ইয়ার করা হলো বাংলাদেশকে। এখানে আমি মনে করি যে যেই আমাদের এখানে যে একটা গণ অভ্যুত্থান হয়েছে এবং একটা বৈপ্লবিক পরিবর্তন হয়েছে সরকার পরিবর্তনের, এর মাধ্যমে কিন্তু সারা পৃথিবীকে বাংলাদেশ এটাই জানান দিল যে বাংলাদেশের তরুণেরা প্রাণ দিয়ে তাদের অধিকার আদায় কিংবা বৈষম্য নিরসনের জন্য প্রাণ দিতেও দ্বিধা করেনি। হাজার হাজার ছেলেপেলেরা প্রাণ দিয়েছে, হাজার হাজার আহত হয়েছে, একটা যুদ্ধ অবস্থার মতো অবস্থা তৈরি হয়েছিল, এবং সেখানে জনগণ তারপরে সামরিক বাহিনীর সবাই মিলে কিন্তু আমরা একটা জায়গায় এসে শেষ পর্যন্ত সরকারকে চলে যেতে বাধ্য হয়েছে সরকার। তো সেই জায়গায় একটা মারাত্মক অবস্থা তৈরি হয়েছিল অর্থনীতিতে একটা অলিগার কিংবা এক দানব সৃষ্টির পাতার আমরা দেখেছি, যে রাষ্ট্রীয় আনুকূল্য, সরকারের সহায়তায় আপনার কতিপয় ব্যবসায়ী, কতিপয় আমলা, কতিপয় বিভিন্ন সার্ভিসের লোক, এমনকি বিচারক থেকে আরম্ভ করে সর্ব পেশায় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে এক ধরনের একটা এমন অবস্থা তৈরি হয়েছিল যে অর্থনীতি কিন্তু শেষ পর্যন্ত গর্তে চলে যাচ্ছিল, মানে ইট ওয়াজ মানে খাদের কিনারে ছিল। তো সেই সময় পরিবর্তনটা হওয়াতে আমি মনে করি বরং অর্থনীতিটা খাদে পড়েনি, এখন অর্থনীতি কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে, এবং আমাদের যে মানে যাকে বলে রেমিটেন্সটা বাড়ছে, বৈদেশিক মুদ্রার অবস্থাটা একটু উন্নত হচ্ছে, এবং কেন্দ্রীয় ব্যাংক আমি বলবো যে অনেক ভালো উদ্যোগ নিয়েছে। ইদানিংকালে তারা গাড়ির এটাই ভালো উদাহরণ যে গাড়ি কেনার ঋণের সীমা তারা বাড়িয়েছে 40% থেকে, যেগুলো হাইব্রিড কিংবা গ্রিন গাড়ি সেগুলো 70% পর্যন্ত লোন পেতে পারে। আমরা এলসি করতে 100% মার্জিন, 150% মার্জিন নিয়েছে ব্যাংক, মানে 100 টাকায় 150 টাকা জমা দিয়ে এলসি করা হয়েছে। এরকম একটা প্রতিকূল অবস্থা কিন্তু ক্রমশ কাটিয়ে উঠতে আমরা পাচ্ছি, এটা কিন্তু অনেক আশার কথা। গাড়ির ব্যাপারে যেটা বলছিলেন যে গাড়ির হয় কি, দুর্নীতিরও কিন্তু একটা অর্থনীতি আছে। যখন মানুষ সহজে রোজগার করে, কমিশন, এই চাঁদাবাজি, তারপরে আপনার ইজি ইনকাম কিংবা লুটপাট, ব্যাংকগুলোকে তো এমনভাবে লুট করা হয়েছে যেন ব্যাংক করাই হয়েছিল পাবলিকের টাকা লুট করার জন্য, যেটা এখনও পর্যন্ত স্টেবল হয়নি। অনেকগুলো ব্যাংক কিন্তু এখনও আনস্টেবল আছে, বাট তবুও আমি বলবো যে সরকার, কেন্দ্রীয় ব্যাংক মোটামুটি ভালোভাবে এগোচ্ছে এ ব্যাপারে। এখন দেখেন, সবচেয়ে বড় ব্যাংকটি ছিল ইসলামী ব্যাংক, যেটাকে জাপানিরা বলতো ব্যাংক উইদিন এ ব্যাংক। সেটাকে যখন রাতের আধারে গান পয়েন্টে এই অলিগার কিংবা দানবদের হাতে দেওয়া হলো, তারা কিন্তু
লোপাট করেছে, এমনভাবে তারা বিলিয়ন ডলার এখান থেকে পাচার করেছে। এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন কিন্তু। এবং আমি আমার মনে হয় সবচেয়ে বেশি আলোচনাটা করেছি বিভিন্ন টিভিতে, এবং ভিতরের জিনিসটা আমি জানি বলে করতে পেরেছি। এমনকি গত সরকারের সময় আমি বলেছি যে আপনারা এর কী হিসাব দেবেন, কী জবাব দেবেন, জবাব আপনাদেরকে দিতে হবে, এরকমটা বলেছিলাম। তো গাড়ির ব্যাপারে আসি। গাড়ির মার্কেটটা কিন্তু খুব খারাপ হয়ে গিয়েছিল, এবং সেল কিন্তু বলতে পারেন যে প্রায় 40% মতো ড্রপ করে গিয়েছিল। 60% আমরা কোনো মতে বাজারে টিকেছিলাম। এখন সেটা ইমপ্রুভ করছে, আমি বলবো যেটা ইমপ্রুভের পথে আছে। অ্যান্ড সরকার এখন যেহেতু একটু সহজীকরণ করছে, আগামীতে সেটা আরও ভালো হবে বলে আশা করি। কিন্তু গাড়িতে আমি যেমন নতুন দায়িত্ব পেলাম, আমাদের এখানে একটা নির্বাচন হয়েছে, আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমাদের গাড়ি ব্যবসায়ীদের সারা দেশ থেকে এসে, এমনকি বিদেশ থেকে এসে, কেউ আফ্রিকা থেকে এসছে, কেউ লন্ডন থেকে এসছে, কেউ জাপান থেকে আমাদের সদস্যরা আছেন, এসে কিন্তু ভোট দিয়েছে। ভোটটা বাংলাদেশিদের খুব প্রিয়, একটা খুবই উৎসব মুখর পরিবেশে ভোট হয়েছে, এবং আমরা দারুণভাবে আমাদের প্যানেলে পুরো সম্পূর্ণভাবে আমরা জিতেছি। সেজন্য আমার অঙ্গীকার অনেক বেশি, এবং আমাদের উপরে প্রত্যাশাটা হয়তো অনেক বেশি। আমাদের অনেকগুলো বৈষম্যমূলক আছে, যেমন রেজিস্ট্রেশনের ফি থেকে আরম্ভ করে আমাদের এই যে ট্যাক্সে আমদানি পর্যায়ে আমরা ট্যাক্স দিই, সেখানেও কিন্তু নতুন হচ্ছে ইভেন পুরাতন গাড়ি। আসলে তো আমরা রিকন্ডিশন গাড়ি বলে কিন্তু এখন কিছু নাই। আগে রিকন্ডিশন গাড়ি ছিল, যখন 15-20 বছরের পুরনো গাড়ি আসতো, খুব খারাপ অবস্থা থেকে সেটাকে রং পাল্টিয়ে কন্ডিশনিং করে রিকন্ডিশনিং করে আনতে হতো। এখন মাত্র 5 বছর পুরনো গাড়ি, যেটা একটা অপ্রতুল। আসলে ইংল্যান্ডের মতো দেশে কিন্তু 12 বছর 13 বছরের পুরনো গাড়ি ইম্পোর্ট হয়, তারা কিন্তু গাড়ি তৈরি করে। তো আমাদের এখানে যেটা বিরাট অর্থনীতি আছে, এই ইউজড গাড়ি একটা বিশাল ইকোনমি আছে, কিন্তু হাজার হাজার লোক কিন্তু এখানে এমপ্লয়েড, এবং হাজার হাজার কোটি টাকা এখানে বিনিয়োগ আছে। এমনকি সরকারকে আমরা ফি বছর 5 থেকে 6 হাজার কোটি টাকা রেভিনিউ দিই, যেটা নতুনরা তার 4 ভাগে 1 ভাগে দেয় না। ফলে এই যে অর্থনীতিটা, এটা হয়তো আমরা বোঝাতে হবে সরকারকে যে আমাদের এই অর্থনীতিকে আপনাকে মূল্যায়ন করতে হবে, স্বীকৃতি দিতে হবে, এবং এটাকে একটা টিকে থাকা সাস্টেনেবল অবস্থা আনার জন্য পলিসিগত সহায়তা দিতে হবে। আপনি বলছিলেন যে সরকারকে বড় অঙ্কের রাজস্ব দেন, এটি সত্য, কিন্তু আবার এনবিআর এর লোকজন বলে যে আপনারা গাড়ির দাম কম দেখিয়ে আমদানি করেন যাতে রাজস্ব ফাঁকি দিতে পারেন। এর জবাব কি আছে? অ্যাকচুয়ালি আমরা কোনো মতে রিকন্ডিশন গাড়িতে ফাঁকি দেওয়ার কোনো সুযোগই নাই। আচ্ছা, নতুনের বেলায় কিন্তু আপনি যেটা ঘোষণা করলেন, ম্যানুফ্যাকচারারের ইনভয়েস দেখে আপনি সেটা হয়তো করতে পারেন, অনেক ক্ষেত্রে সেটা হচ্ছে, এবং নতুনে অনেক ধরেছে কাস্টমস। কিন্তু ইউজড গাড়িতে জাপান থেকে, যে শুধুমাত্র জাপান থেকে আমদানি হয়, অন্য কোথা থেকে আমদানিটা হয় না। জাপানে কিন্তু সরকার একটা ইয়েলো বুক পাবলিশ করে, সে বইতে যে মূল্য দেওয়া থাকে সে মূল্য থেকে সরকার কাস্টম কিন্তু মূল্য ধরে আমাদের থেকে ট্যাক্স নিয়ে নিচ্ছে। এখন এইটা আমরা বলি যে এখানে যদি পরিবর্তন আনতে হয়, সরকারকে যদি রাজস্ব বাড়াতে হয়, তাহলে ব্যবহারটা বাড়াতে হবে। যেমন গত 2-3 বছর আগে মাইক্রোবাসের ডিউটি কমানো হয়েছিল, তো মাইক্রোবাসের ব্যবহার বেড়ে গেছে এবং রাজস্ব বেড়ে গেছে অনেক। তাহলে ব্যাপারটা হচ্ছে আপনি যদি মধ্যবিত্ত বাড়াতে পারেন, যেমন আপনাকে যদি আমি কিনতে দেই, তাহলে সরকার রাজস্ব পাবে, আমার ব্যবসা হবে, একটা উইন উইন সিচুয়েশন হলো। আবার যদি আপনি দাম অনেক বেশি কিনতেই পারলেন না, তাহলে সরকারও রাজস্ব পেল না, আমারও কিন্তু ব্যবসা হবে না। তো এই জন্য সারা দেশে আমাদের প্রায় 17-18 কোটি দেশের মানুষ, মানে জনসংখ্যা অধ্যুষিত দেশে গাড়ির সংখ্যা কিন্তু এখানে অনেক কম, কেবল ঢাকা কেন্দ্রিক। এই যদি জাপানের মতো আমরা যদি মনে করেন, জাপানে কিন্তু প্রায় 40টা না 42টা প্রদেশ আছে, ওরা বলে আপনি এই প্রেফেকচার বলে। আমরা যদি বাংলাদেশে এক একটা জেলা থেকে একটা কান্ট্রির মতো পপুলেশন, সেই অর্থে কিন্তু পুরনো জেলাগুলো এক একটা প্রদেশ হতে পারে। তাহলে ডিসেন্ট্রালাইজ যদি করে দেওয়া হতো, শিল্পগুলা চট্টগ্রামে, রাজশাহীতে, উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে যদি ছড়িয়ে দেওয়া হতো, তাহলে কিন্তু ঢাকার উপরে এই চাপটা থাকতো না। সেই ক্ষেত্রে মধ্যবিত্ত অনেক বেড়ে যেত। আমাদের বাংলাদেশকে এগিয়ে নিতে হলে এই সংস্কারগুলো করতে হবে, ডিসেন্ট্রালাইজ করতে হবে। ঢাকাতে কিন্তু, যেমন ঢাকায় মাত্র 2টা সিটি কর্পোরেশন, এগুলো কিন্তু পৃথিবীর কোথাও নাই। ঢাকা একটা মেট্রোপলিটন গভর্নমেন্ট হতে পারে ও অনেকগুলা মেয়র হতে পারে। পুরনো ঢাকায় 2টা মেয়র হতে পারে, নতুন ঢাকাতে পূর্বাচল, গুলশানে হতে পারে, ওদিকে উত্তরায় হতে পারে, তারপরে মোহাম্মদপুর, মিরপুর মিলে মিরপুরে 2টা হতে পারে, কিংবা একটা নিজের পক্ষে হতে পারে। তবে ঢাকাতে কিন্তু 7-8টা, টোকিওতে কিন্তু 17 না 18টা মেয়র আছে, আর একটা হলো গভর্নর।
অর্থাৎ এইভাবে এই সংস্কারগুলো যদি আমরা করতে পারি তাহলে গাড়ির, আমি পাবলিক ট্রান্সপোর্টের পক্ষে, পাবলিক ট্রান্সপোর্ট বাড়াতে হবে, যেটা মেট্রো মাত্র একটা লাইন আমরা করেছি। আমরা চাইলে নারায়ণগঞ্জ থেকে গাজীপুর এটাকে র্যাপিড ট্রেন চালু করে দিয়ে আরও অনেকগুলো ট্রেন আমাদের করা দরকার, নরসিংদী, কুমিল্লা, ময়মনসিংহ, তারপরে ওইদিকে আমরা কিন্তু এইভাবে ট্রেন ডেভেলপ করতে হবে এবং ট্রেন এই টেকনোলজিটা এনে নিজেরা করতে হবে। সবটা ইম্পোর্ট করে করা অসম্ভব, ওটা অনেক ব্যয়বহুল। আপনি যদিও একটু অস্বীকার করলেন যে কর ফাঁকির ব্যাপারটা, কিন্তু আরেকটি কথা তো খোদ কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে বলা হয় যে আপনারা গাড়ির যে দাম সেটি অনেক সময় কম দেখিয়ে বাকি দামটা হুন্ডি করে দেশের বাইরে পাঠান। এটি কি সত্য? অ্যাকচুয়ালি যেহেতু ভ্যালুটা সরকারের ফিক্স করা, ওই ভ্যালুতেই আমাদের ট্যাক্স দিতে হবে। অর্থাৎ বাজারে যাই তারতম্য হোক, কমলেও কিন্তু নেবে না, আবার বেশি হলে দেখালে আমাকে অনেক বেশি ট্যাক্স দিতে। অর্থাৎ বাজার তারতম্যের জন্য মানুষ, ব্যবসায়ীরা কী করে, চেষ্টা করে যে সরকারি যে নীতিমালা আছে তার মধ্যে থাকতে। এটার পরিবর্তন আমরা হয়তো চেষ্টা করব যে পরিবর্তন করে, যেমন ধরুন এখন যে সরকারের যে রেট অফ ডিউটিটা আছে, এটা পুরনোর ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক কম। সে সিকিডি আনলে পর চায়না থেকে এনে মাত্র 40% ডিউটি দিচ্ছে। আমরা যে গাড়ি আনতেছি ইউজড গাড়ি, আমি অনেক কম ডলার দিয়ে আনতেছি, কিন্তু আমার ডিউটি হচ্ছে 128% মিনিমাম, 800%ও আছে কিন্তু। অথচ দেখেন, এটাই যদি সুচিন্তিতভাবে করা হয় তাহলে সরকার রেভিনিউ পায়। এখন যারা বড় লোক তারা বড় গাড়ি কিনতে চায়, আপনি কি করছেন, সে বিদেশি গাড়ি কিনতেছে, আমেরিকাতে গিয়ে তার বাড়ি আছে, কিংবা লন্ডনে আছে, কিংবা নিজের পক্ষে মালয়েশিয়া আছে, তারা সেখানে গিয়ে খরচ করে, আমার এখানে খরচ করে না কেন? 800% ডিউটি। আপনি থাইল্যান্ডে ওরা গাড়ি তৈরি করে, অনেক গাড়ি, কিন্তু শুল্কের হার ম্যাক্সিমাম 200%, এর বেশি নাই। তাহলে আমরা বলবো আমাদের অভিজ্ঞতা যদি সরকার কাজে লাগান, যেটা এর আগে লাগিয়ে সুফল পেয়েছে সরকার, তাহলে এই রাজস্ব ফাঁকি কমে যাবে, রাজস্ব বৃদ্ধি পাবে, মধ্যবিত্তরা গাড়ি কিনতে পারবে। এখানে কিছু পরিবর্তন আনতে হবে। আপনি যদিও বলছিলেন যে গণপরিবহন বাড়ুক, সেটি আপনি চান, সেটি মুখে বললেন মনে হয় কিনা জানি না, কিন্তু মনে মনে চান যে গণপরিবহন রুগ্ন থাকুক, আপনাদের গাড়ির ব্যবসা। মোটেই তা না। আমরা কিন্তু, আমি ব্যক্তিগতভাবে বরং জড়িত ছিলাম। আজকে যে মেট্রো দেখেন, আজকে অনুষ্ঠানের মাধ্যমে বলি, এই মেট্রোর আইডিয়াটাই টোটালি ছিল না। এটা আমি এবং প্রয়াত ডক্টর মুস্তাফিজ নামে চট্টগ্রামের এক ভদ্রলোক ছিলেন, আমরা ছিলাম উপদেষ্টা পরিষদে, ঢাকা আরবান ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন, অন রেকর্ড আছে। কিন্তু তারা কোনো ট্রেন ছাড়া শুধু বাস দিয়ে, এই যে বাস টেবিল ট্রান্সপোর্ট মানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটা দিয়ে প্রজেক্ট শেষ করতে চাচ্ছিল। আমরা তখন জোর করে লড়াই করে কিন্তু ট্রেন ঢুকিয়েছি, যে ট্রেন থাকতে হবে। কারণ আমরা জাপানকে দেখেছি, আমি জাপানের রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি বাংলাদেশ জাপান সমপক্ষ উন্নয়নের জন্য। সেই জাপান যারা পৃথিবীতে সবচেয়ে বেশি গাড়ি তৈরি করে, তাদের এখানে কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট সেরকম, মাটির নিচে, মাটির উপরে, ইন্টারসিটি, বিশ্ব সেরা ট্রান্সপোর্ট। অর্থাৎ আমি স্ট্রংলি মনে করি পাবলিক ট্রান্সপোর্ট বাড়লে আমাদের লাইফ বাড়বে, ভালো হবে, এবং ব্যক্তিগত গাড়ির চাহিদাও বাড়বে। শহর ছড়িয়ে পড়বে, তখন মানুষ কিন্তু ব্যক্তিগতভাবে গাড়ির চাহিদাটা বাড়বে। এখন তো সব ঢাকায় কেন হবে? গোটা দেশটারই একটা টোটাল উত্থান দরকার। সেই জন্য কিন্তু এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, আমি মনে করি এই সংস্কারের আলোচনাটা আরও অনেক ব্যাপক হওয়া উচিত, এবং সংস্কারগুলো হতেই হবে। সংস্কার না হলে বাংলাদেশ এগোতে পারবে না। এবং আমরা যে জায়গায় পড়ে আছি, আমাদের হয়তো সুযোগ পেলে আলোচনাগুলো করবে। আজকের এই পরিসরে হয়তো সংস্কার নিয়ে আলোচনা করার সময় হবে না, সেজন্য সেদিকে যাচ্ছি না। আপনি কিছুটা বলছিলেন যে গাড়ির মূল্য এবং কর কাঠামো নিয়ে, এখানে মনে হচ্ছে যে আপনার কিছুটা অসন্তুষ্টি আছে। একটু বলবেন যে আসলে এনবিআর এর সঙ্গে আপনাদের মানে সমস্যাটা কোথায়? অ্যাকচুয়ালি বহুদিন থেকে চলে আসছে একটা ধারা, ইয়েলো বুকের সিস্টেম। আগে অনেক কম দামে গাড়ি ছিল, এখন ইনফ্লেশনের কারণে ডলারে দামগুলো অনেক বেড়ে গিয়েছে, যার জন্য রেভিনিউ বেড়ে গিয়েছে, গাড়ির চাহিদা কমে যাচ্ছে। পক্ষান্তরে সরকার চাচ্ছে দেশে গাড়ির শিল্প ডেভেলপ করুক, সেই জন্য তারা ওইদিকে সিকিডির নামে কিন্তু অনেক কম শুল্ক দিয়ে গাড়ি আসছে, এবং সেটা 40% অনেক ক্ষেত্রে ডিউটি মাত্র, আর আমাদের ক্ষেত্রে মিনিমাম ডিউটি 128% মিনিমাম। আবার এত ব্যবধান থাকার কোনো কারণ নাই। আপনি যেমন উন্নত বিশ্বে যেখানে গাড়ি, সাউথ আফ্রিকা ফর এক্সাম্পল, সাউথ আফ্রিকাতে গাড়ি তৈরি হয় আর রপ্তানিও করে, আবার ইম্পোর্ট যখন করে শুল্কের ব্যবধান মাত্র 39%, অনলি 39% ডিফারেন্স। আমার এখানে প্রায় 100% ডিউটি, বেশ প্রায় 100% কি 90%। এটা দিয়ে কিন্তু অলরেডি আমরা কিন্তু কোণঠাসা হয়ে যাচ্ছি, ব্যবসা থেকে বিতাড়িত হচ্ছি। আবার বয়স 5 বছর রেখেছেন,
এটা এর বেনিফিটটা পাচ্ছে অন্যান্য কান্ট্রি যে গাড়িগুলো নতুন গাড়ির নামে আসে কিন্তু 5 বছর টিকে না, অথচ জাপানের গাড়ি 30 বছর 35 বছর টিকে। আমাদের জনগণ বাজার অ্যাকচুয়ালি নিরাপত্তা চায়, যে আমি বিনিয়োগটা করলাম আমার টাকাটা নিরাপদ থাকবে, তো আমি অনেক বছর ব্যবহার করতে পারবো, ভ্যালু ফর মানি। অর্থাৎ বাজারকে ছেড়ে দিতে হবে, চয়েসটা থাকবে কাস্টমারের। সরকার এত বড় বৈষম্য কেন করবে? তা আমি মনে করি এখানে আমাদের এলসি ছাড়া এখন সিস্টেম নাই, কিন্তু উন্নত বিশ্বে এলসি নাই, সেখানে টিটি। আপনি যাই দাম দিয়ে আনেন, ট্যাক্সটা ফিক্সড হতে পারে যে হ্যাঁ 1500 সিসি গাড়ি তোমার 10 লাখ টাকা ট্যাক্স, যদি 5 বছরের উপরে না হয় 10 বছর 7 বছরের উপরে নিলে এত, এইভাবে ইয়ার ওয়াইজ একটু কমতে পারে। তাহলে হতো কি, এই যে অভিযোগটা আপনি আমাকে করলেন, আমার কোনো ব্যবসায় কিন্তু এই অভিযোগটা নিতে চায় না। কেন? ব্যবসা করি আমি ফেয়ার ওয়েতে করব। এখন সিস্টেম যদি বাধ্য করে, তখন তাকে কিন্তু ওই সিস্টেমে না থাকলে সে ব্যবসা করতে পারবে না, আউট হয়ে যাবে। সেই জায়গায় আমি মনে করি আমরা চেষ্টা করব, বর্তমান সরকার অত্যন্ত, আমি মনে করি যে বর্তমান যে অর্থ উপদেষ্টা মহোদয় আছেন তারা অনেক অভিজ্ঞ, এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তারপরে এনবিআর যে চেয়ারম্যান কিংবা তারা কিন্তু সবাই খুব পজিটিভ। আমি আশা করি এবার আমরা একটা ইতিবাচক অবস্থা নিতে পারবো, যেখানে এটা ব্যবসা বান্ধব হবে, শুল্ক বান্ধব হবে, এবং ক্রেতারা কিনতে পারবে, এরকম একটা অবস্থা তৈরি করতে পারবো বলে আমি বিশ্বাস করি। গাড়ি সিসি মোতাবেক তো কয়েকটি স্তর হয় এনবিআরের রাজস্ব কাঠামোতে, বেশ অনেকগুলো স্তর। এটি নিয়ে অনেক সময় আলোচনা হয়েছে যে এটি আরেকটু কমানো যায় কিনা, আপনার কি মত এটি নিয়ে? আমি মনে করি এই জায়গায় অনেক কিছু করার আছে, যেমন অনেকটা আবেগপূর্ণ হয়ে কিংবা এক ধরনের ইয়ে দেখানোর জন্য যে আমরা লাক্সারির বিরুদ্ধে, এমপি সাহেবদের জন্য শুল্ক কর ফ্রি, আর একই গাড়ি আপনি আনলে 800% ডিউটি। এটা কি কোনো যুক্তি হতে পারে? এটা 200% করলেও কিন্তু অনেক গাড়ি আসতো এবং সরকার রেভিনিউ পেতে। এখন কিন্তু কোনো গাড়ি আমদানি হয় না ওই লেভেলের গাড়িগুলো। অর্থাৎ ওই জায়গায় ড্রাস্টিক্যালি আপনার কমাতে পারে, এবং টোটাল রেভিনিউটাকে সহনীয় করা হলে আপনি অবশ্যই, আমরা উৎপাদন সরকার মানে ইন্ডাস্ট্রি, রিয়েল ইন্ডাস্ট্রি, স্ক্রুড্রাইভার ইন্ডাস্ট্রি না, অনেকগুলো আছে একটু রং টং করলে স্ক্রুড্রাইভার লাগায় ইন্ডাস্ট্রি বলতেছে, এটা কিন্তু কর ফাঁকি দেওয়ার রাস্তা। যদি রিয়েল ইন্ডাস্ট্রি হয়, সেটা যদি আসে, তাহলে আমরা মনে করি সে জায়গায় সরকার সুবিধা দিতে পারে, এবং তাতে যে গাড়িগুলো দেশে তৈরি হতে পারে সেগুলোকে সুবিধা দেওয়া হোক। বাকি যে বাণিজ্যিক গাড়ি আছে, ইন্ডাস্ট্রিয়াল গাড়ি আছে, ইন্ডাস্ট্রির জন্য গাড়ি দরকার, পিক আপ, ভ্যান, অ্যাম্বুলেন্সেস, মাইক্রোবাসেস, এই ধরনের গাড়ি কিন্তু অনেক গাড়ি আছে যেগুলো বানানো সম্ভব না। সেগুলোকে কিন্তু বয়স বাড়িয়ে দেওয়া উচিত। বাড়িয়ে দিলে একদিকে হলো সরকার রেভিনিউ পাবে, অন্যদিকে আমাদের যে উঠতি মধ্যবিত্ত, যেমন এই যে প্রায় 1.5 কোটি মানুষ বিদেশে থাকে, তারা যে গাড়িটা ব্যবহার করে সেটা হচ্ছে মাইক্রোবাস। এটা কিন্তু একটা রেভলিউশনের মতো হয়েছে দেশে। এই মাইক্রোবাসটা এখনও কিন্তু সাপ্লিমেন্টারি ট্যাক্স আছে, কাস্টম ডিউটি, ভিএটি, এআইটি এবং সাপ্লিমেন্টারি ট্যাক্স। মাইক্রোবাসে কেন সাপ্লিমেন্টারি ট্যাক্স থাকবে? এটা কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট হিসাবে সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে। অর্থাৎ আমি মনে করি এইসব জায়গায়, এবং পিক আপগুলো মাত্র 5 বছরের আছে, এগুলো 10 বছর দিলেও কিন্তু 30 বছরের গাড়িও চলে। অবশ্য আমাদের এখানে নতুন গাড়ি 5 বছর চলছে না, এটা একেবারে প্রমাণিত সত্য। দেয়ারফর ভ্যালু ফর মানি, তারপরে পরিবেশ, তারপরে হলো ইকোনমি, এটাকে বুঝতে হবে, এবং আমাদের দায়িত্ব হবে সরকারের কাছে উপস্থাপন করা। আমি বিশ্বাস করি এবারকার যে পরিবেশটা, এতে সবটা আমরা ইতিবাচক সাড়া পাবো। ঋণ প্রক্রিয়া সহজ হচ্ছে, মানুষের এমনিও কেনার সামর্থ্য বাড়ছে গাড়ি কেনার, আবার যদি কর ছাড় কিছুটা বাড়ে সেখানে আরেকটু সামর্থ্য বাড়বে। মানে আপনিও বলছিলেন যে ঢাকা শহর তো এমনি চলাচলের অযোগ্য, সেখানে এত গাড়ি যদি আপনারা মানে গাড়ির ব্যবসায়ী যদি বাড়াতে চান, মানে রাতারাতি তো ঢাকার মানুষ চলে যাবে না, তাহলে এই শহর তো আরও চলাচল করা যাবে না। না, আমাদের অ্যাকচুয়ালি মধ্যবিত্ত বাড়াবার একটা প্রক্রিয়া লাগবে সরকারের ইকোনমিতে। মধ্যবিত্ত যত বাড়বে তত ইকোনমি কিন্তু বাড়বে, এটি পৃথিবীর সব জায়গায় হয়েছে। তো আমাদের এখানে এখনও কিন্তু মধ্যবিত্ত অনেক কম। আপনি 20-30 হাজার গাড়ি চলে প্রতি বছর, এটা কোনো মানে সংখ্যাই না, কিন্তু এটা 1 লক্ষ গাড়ির জায়গায় আমরা নিতে পারি ক্রমশ, মেবি 10 ইয়ার্স। এই 10 ইয়ার্স পরে গিয়ে কিন্তু ইন্ডাস্ট্রির পরিবেশটা তৈরি হবে, যাকে বলে সাপ্লাই চেইন তৈরি হবে, স্পেয়ার পার্টস, টায়ার, এইটা সেটা, পেইন্ট, তখন কিন্তু ওই ইন্ডাস্ট্রিগুলো আসবে। তো 1 লক্ষর কম হলে পর এটা এই সাইজটাতে এটা ভায়াবল হয় না, যেটা আমরা স্টাডি করে দেখিয়েছে দক্ষিণ আফ্রিকার একটা কনসাল্টিং কোম্পানি। তাদেরকে আমি উদাহরণ দিলাম, সরকারই এনেছিল ওদেরকে, প্রগতিতে গাড়ি তৈরি করে। তারাই বলছিল যে দেখো দক্ষিণ আফ্রিকাতে 1 লক্ষ গাড়ির চাহিদা আছে, 40% আমরা তৈরি করি, 60% আমদানি করি। এখানেও কিন্তু আমদানি চলতেই থাকবে, কারণ সব আমরা তৈরি করতে পারবো না। ফলে যেটা তৈরি করতে পারবো সেটাতে সরকার সময়তে সহায়তা দিক, শুল্ক কর কমিয়ে দিক, আর যেটা পারবো না
সেটা অ্যাবসার্ড রাখা, অসম্ভব রাখা ঠিক হবে না। আর যেটা আপনি প্রথমে বলছিলেন যে গ্রে এরিয়াগুলো আছে, ধূসরতা আছে, সেখানে যদি আমরা এলসি সিস্টেম তুলে দিই, এলসি সিস্টেমে কম্পালশন না রেখে আমরা ডিউটিটাকে ফিক্স করে দিই, তাহলে ফাঁকি হবে না। আবার আপনি এটা বলতে পারবেন না যে তুমি আন্ডার ইনভেস্ট করছো, ওভার ইনভেস্ট করছো, টাকা পাচার করছো। এটা ব্যবসায়ীরা, প্রকৃত ব্যবসায়ীরা আমাদের সেক্টরে তারা এটা এই অলিগেশন শুনতে চায় না, তারা জেনারেলি ব্যবসা করতে চায়। আমি মনে করি এটা সম্ভব। এই জায়গাটা করা হলে এটা উইন উইন হবে, রেভিনিউ বাড়বে, ব্যবহারকারী বাড়বে এবং ব্যবসাটা স্টেবল হবে। ঋণপত্রের বাইরে এই টিটি করে গাড়ি আমদানির, এটি নিয়ে কি সরকারের সঙ্গে আপনাদের কখনো কোনো এখনো আলোচনা? আমি মাত্র দায়িত্ব নিয়েছি, হয়তো শীঘ্রই আমরা সরকারের বাজেট প্রক্রিয়া শুরু হবে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে। মার্চের মধ্যে আমরা এইসব প্রস্তাবগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করব, যাতে জনগণের একটা সমর্থন পাই, জনসমক্ষে উপস্থাপন করা অনেকটা গণতান্ত্রিকভাবে, যেহেতু আমরাও নির্বাচিত, আমাদেরও দায় আছে জনগণের কাছে, আপনার সরকারের কাছে, আমার ব্যবসায়ীদের কাছে। আমরা চেষ্টা করবো একটা সবার কাছে গ্রহণযোগ্য একটা পলিসি নিয়ে আসতে। আপনি বলছিলেন, নানা দেশের নাম বলছিলেন যে তারা উৎপাদন করছে গাড়ি, বাংলাদেশে এটি নিয়ে সব পক্ষই কথা বলে, কিন্তু আপনাদের তো ওই সামর্থ্য তৈরি হচ্ছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে বাজার ছোট। বাজারটা যদি সাইজেবল না হয়, মার্কেট যদি আপনার যাকে বলে ফিজিবল সাইজ না হয়, তাহলে কিন্তু এটা হবে না কখনো, জোর করে করার মতো এটা বিষয় না। ফলে এখানে কেবল আমরা আবেগপ্রবণ হয়ে করতে পারবো না। ইতিমধ্যে যেগুলো সুবিধা দিয়েছে তাতে কিন্তু অনেক মনে করেন যে চায়না থেকে কিংবা অন্যান্য জায়গা থেকে অনেক গাড়ি আসছে, কিন্তু তারা কী করছে? তার কিন্তু রিয়েল ম্যানুফ্যাকচারিং কিন্তু হচ্ছে না। রিয়েল ম্যানুফ্যাকচারিং না হলে আমরা রেভিনিউটাও হারাবো এবং অনেক বাজে জিনিস আসবে যেগুলো ট্যাক্সই হবে না। ফলে আমাদের বৈদেশিক মুদ্রা চলে যাবে এবং আমরা যে স্টাবলিশড একটা মার্কেট সিস্টেম আছে, আমরা যে এত বড় রেভিনিউ দিচ্ছি, এত হাজার এমপ্লয়মেন্ট দিয়েছি, সেটা ব্যাহত হবে। ফলে এটা বুঝতে হবে, সবটা জিনিসকে কিন্তু ভালো করে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করে কিন্তু একটা ট্যাক্সই সাস্টেনেবল পলিসির দিকে যেতে হবে, যাতে আমরা ভুল না করি, যাতে আমরা আননেসেসারিলি আমাদের, যেমন আমরা অলরেডি চাপের মধ্যে পড়ে গেছি, আমরা কিন্তু কম্পিট করতে পারছি না। কম্পিটিভ হতে হবে এবং এখানে যে একটা ইকোনমি আছে এটাকে রিয়েলাইজ করতে হবে। আমার মনে হয় আমরা এই চেষ্টাটা করব, আমরা এটাকে গবেষণা করে সরকারকে দেখাবো যে আসলে কী করা উচিত। মানে গাড়ি উৎপাদন করলে তো আপনারাও একসময় রপ্তানির সামর্থ্য তৈরি হতে পারে, আবার উৎপাদন করলে বাজার বড় হওয়ার কি একটা সুযোগ কি থাকে না? আপনি যদি ক্রেতা, কনজিউমার, যেমন এখনো পর্যন্ত আমরা মাত্র 25-30 হাজারের মধ্যে আছি, এটাকে কিন্তু ক্রমশ পলিসির মাধ্যমে ইনোভেটিভ পলিসি লাগবে, কিন্তু যেমন ইনসেন্টিভ দিতে হবে। যেমন এবার সরকার এই যে আপনার 70% লোন ইকুয়াল, এটা একটা ইনসেন্টিভ, এবং হাইব্রিড কিংবা গ্রিন এনার্জি হিসাবে ইলেকট্রিক গাড়িতে কিন্তু ইন্টারেস্ট রেট কমিয়ে দিচ্ছে, এইসব ইনসেন্টিভ। আবার গ্রামে গঞ্জে যে আমরা যেমন ধরেন ওই যে অটো চলে, সে অটোর প্যাসেঞ্জারকে প্রমোট করে আমরা কারে আনতে পারি, কিন্তু তাহলে লক্ষাধিক গাড়ি কিন্তু আমাদের চাহিদা হবে, তাদের জীবন নিরাপত্তাটা বাড়বে, কোয়ালিটি অফ লাইফটা বাড়বে। এই সব পলিসিগুলো কিন্তু লাগবে। এই পলিসির মাধ্যমে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হতে পারে। অর্থাৎ আপনি ঢাকা শহরকে যদি শুধু অটো দিয়ে ভরে দেন, রিক্সাওয়ালা আনেন, এমনকি এয়ারপোর্টে রানওয়ে তো ফ্রি, সেখানেও যদি বলেন যে আমরা গরিবদেরকে ওখানে চলতে দিই, এরকমটাও চিন্তা অনেকে করে। অর্থাৎ সেভাবে তো চলবে না, গোটা দেশটাকে কিন্তু আপনাকে টেনে তুলতে হবে এবং সেখানে পলিসি লাগবে, পলিসিগুলো সুচিন্তিত হতে হবে এবং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের স্ট্র্যাটেজি লাগবে। এই জায়গাগুলোতে আমাদের কিন্তু আসলে চিন্তার জায়গা নাই। মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি আমাদের দেশে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টে জড়িত না, ফলে এই জায়গাও কিন্তু অনেক ঘাটতি আছে। আমরা চিন্তার জায়গাগুলোতে কেউ ইনভেস্ট করে না। আমি চেষ্টা করছি দায়িত্ব নেওয়ার পরে, এর আগেও করেছিলাম, আমরা একটু গবেষণা করে সরকারকে দেখিয়েছিলাম যে আসলে গাড়ি তৈরি করতে গেলে কী কী চ্যালেঞ্জ আছে, এবং আপনি যদি ফেজ আউট করতে চেয়েছিল যে টোটালি ফেজ আউট করবে, তখন আমি দেখালাম যে খোদ জাপানেই তো ইউজড গাড়ির মার্কেট হচ্ছে সিংহভাগ, নতুন গাড়ির মার্কেট আছে, পাশাপাশি আছে, আমেরিকাতেও তাই, ব্রিটেনেও তাই, ইউরোপেও তাই। ফলে এইটাকে একটা অ্যাকচুয়ালি যাকে বলে সাস্টেনেবল করতে হবে এবং রিয়েলাইজ করতে হবে ইকোনমিটা কোথায়। এই ইকোনমিটাকে রিয়েলাইজ করেই কিন্তু আপনাকে বাস্তবভিত্তিক পলিসি নিতে হবে। আপনি হাইব্রিড গাড়ির কথা বলছিলেন, এর বাজার তো বড় হচ্ছে, কিন্তু যতটা বড় হওয়ার কথা সেটি হচ্ছে না। এর কারণ আসলে কি? হাইব্রিড সম্বন্ধে আমাদের এখানে একটা ভীতি আছে, যেমন চালকেরা, এটা কারণ হচ্ছে যে তেল তো এত কম খরচ হয় যে তারা এটা এনকারেজ করে না, মানে মালিককে বলে যে এটা ভালো না, এটা খারাপ। যেমন অটোমেটিক গাড়ি একসময় বলতে যে অটোমেটিক ড্রাইভাররা অটোমেটিক বলতে পারতো না, অটিকমেটিক। তা আমার মনে আছে আমি গিয়ার বক্স আমদানি করে রাখছিলাম কাস্টমারকে আশ্বস্ত করার জন্য, দেখেন আপনার লাগলে আমি একটা গিয়ার বক্স দেবো, এই দেখেন
পড়ে আছে 5 বছর, কেউ নিচ্ছে না। আসলে নতুন প্রযুক্তিকে সবসময় মানুষ কিন্তু একটু ভয় পায়, কিন্তু অবস্থাটা এদিকে যাচ্ছে যে হাইব্রিড থেকে হয়তো হাইড্রোজেনে চলে যাবে, অতএব সেদিকে যাচ্ছে কিন্তু টেকনোলজি। অতএব ইলেকট্রিক ভেহিকেলও কিন্তু আমাদের এখানে অনেক সমস্যা হইতে পারে, কারণ ইলেকট্রিক ভেহিকেলের আমাদের যে পরিবেশ, পানি, বর্ষার সময়গুলোতে কিন্তু মারাত্মক রকমের অ্যাক্সিডেন্ট হওয়ার আশঙ্কা থাকতে পারে। সেজন্য হাইব্রিড ছাড়া কিন্তু কোনো উপায় নেই। হাইব্রিডটাই বরং অনেক টেকসই আকারে যাচ্ছে। জাপান এখানে ট্রিলিয়নস অফ ডলার ইনভেস্ট করেছে এবং তাদের হাইব্রিড অনেক নিরাপদ। আমি নিজে একটা গাড়ি চালাই, বিশেষ করে 2500 সিসি গাড়ি, কুমিল্লাতে 3000 টাকার তেল দিয়ে আমি 3 বার যাতায়াত করছি। যাতায়াত মানে 660 কিলোমিটার চালাইছি 3000 টাকার তেল দিয়ে, মানে রিক্সা ভাড়ার চেয়েও কম। ফলে হাইব্রিডের বিরুদ্ধে বলার কোনো যুক্তি কিংবা ইসে নাই। একমাত্র যে ব্যাটারিটা দাম বেশি, এখন সেগুলো সহজলভ্য হয়ে গেছে এবং আমাদের লোকেরা খুব স্মার্ট, আমাদের টেকনিশিয়ানরা ইতিমধ্যে রপ্ত করে ফেলছে। আপনি যে কোনো জায়গায় এখন পাবেন যে আপনি কম্পিউটার নিয়ে বসে আছে, আপনি গেলেই আপনার করে দেবে, পরীক্ষা করে দেবে। অতএব কোনো ভয়ের কোনো কারণ নাই। হাইব্রিডের কেন ফসিল ফুয়েল আমদানি করতে, আমাদের যে ফরেন এক্সচেঞ্জ যাচ্ছে তেল আমদানি করতে, বরং আমাদের উচিত হবে এইসব গ্রিন এনার্জির দিকে চলে যাওয়া। সরকার যথাযথভাবে বাংলাদেশ ব্যাংককে আমি ধন্যবাদ জানাই যে তারা রিয়েলাইজ করেছেন, ওইটাকে সাপোর্ট করে আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রস্তাব দিয়েছে, সেটা ইতিমধ্যে সরকার কিন্তু বাংলাদেশ ব্যাংক অন্তত পক্ষে ইমিডিয়েটলি সাড়া দিয়েছে। আমি মনে করি আমরা বাকি জায়গায়ও এই পলিসিগুলোকে আমরা করতে পারবো। আপনি ইলেকট্রিক গাড়ি নিয়ে সংখ্যার কথা বললেন, মানে ইউরোপ আমেরিকায় তো এই গাড়ির ব্যবহার বাড়ছে, বাংলাদেশে কি এটা ইলেকট্রিক ভেহিকেলে আমাদের উচিত হতো ইলেকট্রিক ভেহিকেল আমরা যেমন ইন্ডিয়াতে ওরা বিদ্যমান গাড়িটাকে কনভার্ট করছে ইলেকট্রিকে, মোটর দিয়ে বড় একটা ট্রাক বাসকে যদি করা যায়, এইটা আমাদের জন্য ভীষণ দরকার। ওই জায়গাটাতে আমাদের নজর দেওয়া দরকার, আইনটা ওখানে করা দরকার। এমনি যেমন ইলেকট্রিকের নামে আমরা অটো দিয়ে সারাদিন ভরে গেছি, কিন্তু এটার জঞ্জালের মতো অবস্থা হয়ে গেছে। আপনি কুমিল্লা শহরে যান, হাঁটার জায়গাও নাই। ওই একটা অটো নিয়ে শহরে চলে আসে 500-1000 টাকা রোজগার করে। এখন কত সংখ্যার অটো হওয়া উচিত তার কোনো নিয়ন্ত্রণ নাই, রেজিস্ট্রেশন নাই। রেজিস্ট্রেশন হলেও সরকার টাকা পেত, এখন এটা টোটালি কিন্তু গ্রে এরিয়া, এটা ধূসর। ওইখানে আগে ওই শহরের যারা চাঁদাবাজ ছিল তারা প্রতি গাড়ি প্রতিদিন চাঁদা নেয় পার ডে, এবং শত শত কোটি টাকা কিন্তু চাঁদা নিচ্ছে সারা দেশে। এটা সরকারের একটা আইনের মধ্যে আনা উচিত এবং প্রতিটা শহরে কিংবা উপজেলায় কিংবা মফস্বলে কত সংখ্যায় হবে নীতিমালা হওয়া উচিত। এবং আমি মনে করি আস্তে আস্তে আমরা অটোমোবাইল একটা জাতীয় নীতিমালা, ইন্ডাস্ট্রি নীতিমালা হওয়া দরকার, এবং পাবলিক ট্রান্সপোর্ট ডেভেলপমেন্ট হবে, প্রাইভেট গাড়ি এনকারেজ হবে কীভাবে, সবটা কিন্তু একটা আমার মনে হয় এই সংস্কারগুলো হওয়া দরকার এখন বাংলাদেশ। একটু আলোচনা শুরুর দিকে আপনি একটি প্রসঙ্গ টানছিলেন যে একটি গোষ্ঠীতন্ত্র তৈরি হয়েছে, সরকার, প্রশাসন, ব্যবসায়ীরা মিলে একটি গোষ্ঠীতন্ত্র বিগত সরকারের সময় তৈরি করেছে। ব্যবসায়ীদের কথাও বলছিলেন আপনি, তো এটি কি আপনাদেরকে লজ্জায় ফেলে না, বিব্রত করে না? আমি ব্যক্তিগতভাবে প্রচণ্ডভাবে এর বিরোধিতা করেছি এবং সাহস করে কথা বলেছি। আমার মনে রেকর্ড আছে, যতগুলো টিভি চ্যানেল আছে, বিশেষ করে তৃতীয় মাত্রায় আমি প্রথম দানব শব্দটা ব্যবহার করেছিলাম। অলিগার্কের বাংলা, যেরা তো অলিগার্কও না, সে এলিট শ্রেণীও না, এরা লুটেরা, টাকা এখান থেকে পাচার করে নিয়ে যাচ্ছে, যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির চেয়ে খারাপ। পাকিস্তানও কিন্তু কাজ করে নাই। ফলে এদেরকে চিহ্নিত করা, আমি এমনও কথা বলেছি যে এদের জানাজা পড়া উচিত না, এদেরকে এনে দাফন করা উচিত না। আমি এদেরকে এত ঘৃণা করি, কারণ আমি মুক্তিযুদ্ধ করেছি। অতএব আমি তো ব্যক্তিগতভাবে মনে করি আমার বাংলাদেশে যে লক্ষ লক্ষ ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী আছে তারা ওই শ্রেণীর না, এবং যারা ওই শ্রেণীর তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই। তাদেরকে আমরা ওন করতে চাই না, তাদের মানতে চায় না, তারা অন্য দেশে চলে যাক পারলে। কিন্তু তারা যা ক্ষতিটা করেছে, এবং সরকারের সাথে মিলে, শাসনের সাথে মিলে ব্যাংক লুটপাট, ব্যবসাগুলো লুটপাট এবং রাষ্ট্রীয় আনুকূল্য পেয়ে তারা যা করেছে, পৃথিবীতে এটা নজিরবিহীন। সেটাকে সেই জন্যই কিন্তু ওই সরকারকে একেবারে পালাতে হয়েছে, পতিত হতে হয়েছে এবং পালাতে হয়েছে। এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা। কিন্তু আপনি এটাকে অনেকে বিপ্লব স্বীকার করতে চায় না, কিন্তু আমি মনে করি এটা বৈপ্লবিক ঘটনা। যদিও এর পেছনে কোনো মিলিশিয়া ছিল না, কোনো সামরিক বাহিনী ছিল না, কোনো রাজনৈতিক দল ছিল না, কোনো ফিলোসফিক্যাল গাইডেন্স ছিল না। এটা হয়তো জনগণ, সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে গুলি করবে না, এরকম একটা ঘটনায় ঘটেছে। কিন্তু এটা কিন্তু যাবে বহুদূর বাংলাদেশ, আমি মনে করি। সেই জন্য ব্যবসায়ীদের, বিশেষ করে তরুণ প্রজন্ম এবং আমাদের ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের একত্রিত হওয়া উচিত।
যারা এখানে এই দেশে উন্নতি করতে চায়, এই দেশকে বাসযোগ্য করতে চায়, সম্মানের জায়গায় আসতে চায়, আমি তাদের প্রতিনিধিত্ব করতে চাই। আমি অলিগার্কদের প্রতিনিধি নয়, আমি তাদেরকে ঘৃণা করি। ব্যবসায়ীদের একত্রিত হওয়া উচিত। এই কাজটা যে করবে বিসিসিআই, জাতীয় ফেডারেশন, তার যে দলীয়করণ আমরা দেখেছি, আপনারা তো তার সঙ্গে তাল মিলিয়ে চলেছেন। আমরা দেখেছি বিভিন্ন তাদের সঙ্গে বিসিসিআই করেছেন, বিভিন্ন সময় সভা মিটিং করেছেন। তো এই দায় অস্বীকার করছেন কিভাবে এখন? আমি সবাই তো যাইনি, আমি যাইনি, আমি হয়তো অত বড় ব্যবসায়ীও না, আমাদের দাওয়াতও দেয়নি, কারণ আমরা ওই দলে বিলং করতাম না। তো এখন আমি যেমন এই সহায়ক কমিটিতে আছি, আমরা চেষ্টা করছি একটা সংস্কার এনে জেনুইন ব্যবসায়ীদেরকে, টোটালি রাজনীতির বাইরে, শুধু ব্যবসায়ীরা এবং উদ্যোক্তা, বিনিয়োগকারী, দেশি বিদেশি, তাদের জন্য একটা পরিবেশ, আন্তর্জাতিক মানে একটা চেম্বারের কথা আমরা সরকারকে বলার চেষ্টা করছি যে ওইভাবে এটাকে সংস্কার করা হোক, এর কাঠামোকে এইভাবে পুনর্বিন্যাস করা হোক যাতে এখানে ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, বড় কর্পোরেট এবং উঠতি ব্যবসায়ী, ম্যানুফ্যাকচারার, তারপরে শুধুমাত্র যারা উৎপাদন করে, যারা অর্থনীতি অবদান রাখে, যারা ইকোনমিক প্লেয়ার, তারা থাকবে এখানে। কিন্তু ওই ভোটের ব্যবসাও চলতে পারবে না, আবার অলিগার্কও থাকতে পারবে না, এবং লুটেরা কোনো স্থান পাবে না। সেরকম একটা সংস্কার কিন্তু করার জন্য আমরা চেষ্টা করছি। আমার শেষ প্রশ্ন একটু ছোট করে যদি একটু বলেন যে এই বিসিসিআই নেতৃত্বটা তো খুব দ্রুত আসা উচিত, একটি নির্বাচিত পর্ষদ আসা উচিত। তো 3.5 মাসের বেশি হয়ে গেছে প্রশাসক দায়িত্ব নিয়েছে। তো নির্বাচনটা আপনারা তাগাদা দিচ্ছেন তাদেরকে? তাগাদা দেওয়া হচ্ছে, কিন্তু সমস্যাটা হচ্ছে, এই সমস্যাটা এত গভীর যে মনে হচ্ছিল যে একজন প্রশাসক এসে একটা নির্বাচন দিলে হয়ে যাবে। কিন্তু ব্যবসায়ীরা, বিশেষ করে যারা জেনুইন ব্যবসা করে, তারা সরাসরি ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়। এখন ওটা করতে গেলে জেনুইনলি জেনারেল বডি বলে, সাধারণ পরিষদ যেটা, এটাকে ঠিক করা খুব জরুরি, এটাকে রাজনীতির বাইরে নেওয়াটা খুব জরুরি। রাজনৈতিক প্রভাবে যারা ছিল তাদেরকে বাদ দিয়ে সবটা নির্বাচিত জেনারেল বডি হতে হবে, এবং সেখানেও যাতে জেনুইনলি সেক্টরগুলো ঠিক মতো হয়, মানে খাতগুলো, এবং ওই খাতে যেন অনেকগুলো আছে, এখানে অনেক ধূসরতা আছে, দুর্বলতা আছে, এগুলোকে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে যাতে প্রকৃত ব্যবসায়ীরা এখানে আসে, সেই পরিবেশটা তৈরি করতে হবে। এবং আমি আশা করি এখানে উচিত ছিল একটা কমিশন করা। এখনও বোধহয় আমি বলবো যে একটা সরকারের উচিত হবে একটা কমিশন করে দিয়ে বিশ্বমানের, আন্তর্জাতিক মানের একটা ফেডারেল বডি কিংবা ন্যাশনাল চেম্বার যাতে গঠিত হয়, সেটা গঠন করার চেষ্টা করতে হবে। তা না হলে কিন্তু আমাদের দেশের প্রাইভেট সেক্টরের জন্য অনেক ক্ষতি হবে। মনে রাখতে হবে এই দেশের অর্থনীতিতে প্রাইভেট সেক্টরের অবদান হচ্ছে 80%। অতএব সেই প্রাইভেট সেক্টরকে মর্যাদা দিতে হবে এবং তাকে প্রকৃত অর্থে প্রতিনিধিত্বে আনতে হবে। যেটা রাজনৈতিকভাবে করা হয়েছিল সেটা আমাদের প্রাইভেট সেক্টর পছন্দ করে না, অতএব তাদেরকে সেই সুযোগটা দিতে হবে। আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক শ্রোতাদেরকে সালাম, আবার অবশ্যই শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ অতিথির সঙ্গে আলাপ করলাম। অতিথি শেষ দিকে যেটি বললেন যে বেসরকারি খাত তো অর্থনীতির আসলে প্রাণশক্তি, এই খাতকে মর্যাদা দিতে হবে, উদ্যোক্তাদের মর্যাদা দিতে হবে। আমরাও কিন্তু তেমনটি প্রত্যাশা করি। ডিসকাশনের এই পর্ব এখানেই শেষ করছি। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।